ডক্টর ইউনূস সরকারের সর্বশেষ চেষ্টা, টান টান উত্তেজনা, আর মাত্র কয়েক ঘন্টা, এখন আর কয়েকদিন বললে ভুল হবে, লেস দেন 24 ঘন্টা। আমি যখন আলোচনা করছি তখন থেকে এই 24 ঘন্টা জোরালো চেষ্টা করছে বা করবে প্রফেসর ইউনূস। এই 24 ঘন্টার চেষ্টায় সফল হলে ভালো কিছু, আর যদি ইউনূস ব্যর্থ হয় তাহলে আগামী 3-4 বছরের নির্বাচন চোখে দেখা লাগবে না। ক্ষমতা তুমি কার? বাংলাদেশে এই প্রশ্ন এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইউনূসের হাতেই দেশের সকল ক্ষমতা নাকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের হাতে? আমার বিশ্লেষণ বলছে এই মুহূর্তে এই দুজনের কারো হাতেই বাংলাদেশের ক্ষমতা নেই। ক্ষমতার কেন্দ্র এই দুজনের হাত ছাড়া হয়ে বিভিন্ন পকেটে চলে গেছে এবং সেই পকেটগুলো চালাচ্ছে নানা বিদেশি চক্র, দেশি চক্রও আছে। চলুন বিষয়টা আরো বিস্তারিত আলাপ করে দেখা যাক। এই ভিডিওটা দেখে অনেকেরই আমার মতন প্রশ্ন জেগেছে, সার্জিস আলম কি আসলে লাল পানি টানি খায়? না, তবে আমার মনে হয় না খায়। কিন্তু তিনি যখন মাঝে মাঝে কথা বলেন, অনেকেই মনে করেন যে তার সঠিকভাবে ঘুম হচ্ছে না, একটু ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো দরকার। আর টানা না ঘুমানোর কারণে, বিভিন্ন কারণে, রাজনৈতিক অ্যাক্টিভিটিস বা টেনশন, দুশ্চিন্তা, আবার ঘুমাইলেও শেখ হাসিনা স্বপ্নে আসে, তো সার্বিকভাবে তিনি আসলে ঘুমাইতে পারতেছেন না, এই কারণে মাঝে মাঝে এমন ধরনের কথা বলেন। কয়েকদিন আগে কলিজা চিরা ফেলে দিবেন সেই বক্তব্যের পরেই বক্তব্য যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। ডক্টর ইউনূস সরকারের সর্বশেষ চেষ্টা, টান টান উত্তেজনা, আর মাত্র কয়েক ঘন্টা, এখন আর কয়েকদিন বললে ভুল হবে, লেস দেন 24 ঘন্টা। আমি যখন আলোচনা করছি তখন থেকে এই 24 ঘন্টা জোরালো চেষ্টা করছে বা করবে প্রফেসর ইউনূস। এই 24 ঘন্টার চেষ্টায় সফল হলে ভালো কিছু, আর যদি ইউনূস ব্যর্থ হয় তাহলে আগামী 3-4 বছরের নির্বাচন চোখে দেখা লাগবে না। দর্শক, আসিফ নজরুল বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, দ্বিতীয় কোনো চিন্তা নেই। মানে সরকারের চিন্তার কথা বলছে, কিন্তু হবে যে তার কোনো গ্যারান্টি নেই। প্রফেসর ইউনূসও একই কথা বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, কিন্তু আপনারা দেখছেন দর্শক, জুলাই সনদ নিয়ে মারাত্মক অনিশ্চয়তা। অনেকগুলো দল জানিয়েছে এইটা না হলে আমরা সাইন করবো না, আর রাজনৈতিক দলগুলো সাইন না করলে জুলাই সনদ সেটা হবে বালের জুলাই সনদ। এদিকে কি করবে? জামাত, চরমোনাই, এনসিপি বেঁকে বসেছে, বিএনপির মিত্ররাও অনেক বেশিরভাগ দল বেঁকে বসেছে। এখন জুলাই সনদ সাইন করতে রাজি শুধু বিএনপি, মানে বর্তমান এই স্ট্রাকচারে। তবে হ্যাঁ, জামাত, চরমোনাই, এনসিপির দাবি মেনে নিলে তারা সাইন করবে। এর মানে একটা অনিশ্চয়তা। ইউনূস মিটিং করেছিলেন, কিন্তু মিটিং করেও কোনো সমাধানে পৌঁছাতে পারেননি। এই জায়গায় সরকার চেষ্টা করে যাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন, রাজনৈতিক দলগুলো ঐক্যমত সাইন না করলেও জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয় এবং জুলাই সনদের ভিত্তিতে যাতে নির্বাচন হয়, এই জন্য সরকারের পক্ষ থেকে শেষ চেষ্টা, এই জুলাই সনদ কেন্দ্রিক এখন যে চেষ্টা, এই জায়গায় সফল হলে নির্বাচন হবে, নইলে নির্বাচন হবে না। জুলাই সনদ ব্যর্থ করে কোনো নির্বাচন হবে না। সাপোজ যে পলিটিক্যাল পার্টিগুলো এক হলো না, প্রফেসর ইউনূস কোনো যৌক্তিক সমাধান চাপিয়ে দিতে পারলো না, তাহলে কি হবে? তাহলে নির্বাচন চোখে দেখা লাগবে না, 3-4 বছর নির্বাচন চোখে দেখা লাগবে না। সরকার নিজেদের মতো করে সংস্কার শুরু করবে, ইউনূস থাকুক বা না থাকুক, নতুন কেউ আসবে এবং দীর্ঘমেয়াদী সংস্কারের পরে নির্বাচনের কথা বলবে। তার আগে কোনো নির্বাচন হবে না। এটি হচ্ছে ফাইনাল। কি করছে দেখেন দর্শক, আসিফ নজরুলের বক্তব্য, নানান বিষয়ে কথা বলেছে। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন সরকার ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর। এ নিয়ে দ্বিতীয় কোনো চিন্তা তাদের নেই। হ্যাঁ, বদ্ধপরিকর, চায়, কৃতজ্ঞ, সব ঠিক আছে, কিন্তু হবে যে এই গ্যারান্টি কেউ দিতে পারে না। বরং অনেকে ধরে নিয়েছে যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে না। এখন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন না হলে কি করবে? কার উপর দায় চাপাবে? কার উপর দায় চাপানো যায়? এখন এই লাইন নাকি খুঁজছে অনেকে, যে জামাতের আন্দোলনের উপর দায় চাপানো যায় কিনা, এনসিপির শাপলা প্রতীক নিয়ে জটিলতার উপর দায় চাপানো যায় কিনা, জুলাই সনদ নিয়ে বিএনপির ঘাটতারামির উপর দায় চাপানো যায় কিনা, এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা অনেকে এখন বিশ্বাস করতে শুরু করেছে। সরকার চেষ্টা করছে, সরকার প্রমাণ করবে যে আমরা আন্তরিক ছিলাম, কিন্তু হয়নি, অমুক অমুকের কারণে, পলিটিক্যাল পার্টিগুলোর কারণে হয়নি। হ্যাঁ, এই পলিটিক্যাল পার্টিগুলোর উপর যদি দায় চাপানো যেতে পারে তাহলে একটা গোষ্ঠী জিতে যাবে। তাহলে ওই পলিটিক্যাল পার্টিগুলো আবার নির্বাচনের কথা বললে পিটিয়ে তাদের পাশা লাল করে দেওয়া হবে। কারণ সরকার জোরালোভাবে বলতে পারবে যে আমরা সিরিয়াসলি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন চেয়েছি, আমরা অনাহত ছিলাম, দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, কিন্তু তোমাদের ঘাটতারামির কারণে পারিনি। এখন আসলে নির্বাচনের কথা বলতে চুপ করে বসে থাকো। তখন মির্জা ফখরুলদের জীবদ্দশায় নির্বাচন দেখা লাগবে না, 3-4 বছরে নির্বাচন হবে না। এখন এই রাজনৈতিক দলগুলো ঘাটতারামি করলে তারপরে কি করতে হবে, এটা কিন্তু সরকার ঠিক করে ফেলেছে। দেখেন, সরকার পে স্কেল ঘোষণা করেছে, এটা বাস্তবায়ন করবে। পে স্কেল ঘোষণা করলে, বাস্তবায়ন করতে বলে, সরকারি কর্মকর্তাদের বেতন 2-2.5 গুণ হয়ে যাবে। তখন এই সরকারি কর্মকর্তারা নির্বিঘ্নে কোঅপারেট করবে ইউনূস সরকারকে, নির্বিঘ্নে দেশ চালাবে। আর রাজনৈতিক দলগুলো কেউ কেউ ইউনূসকে কোঅপারেট করবে, তখন বিএনপি ধ্বংস হয়ে যাবে, চাঁদাবাজি শেষ হয়ে যাবে, কিন্তু চাঁদাবাজি তকমা থেকে যাবে। অতএব এই বিএনপি জুলাই সনদে বাধা দিচ্ছে, ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে, এর করুণ পরিণতি তাদের ভোগ করা লাগতে পারে। তিনি একই সঙ্গে উপদেষ্টাদের নিয়ে হওয়া সমালোচনায় গণতান্ত্রিক উত্তরণ হিসেবে আখ্যায়িত করেছেন এবং জুলাই সনদে সব রাজনৈতিক দলে স্বাক্ষর করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
এখন পর্যন্ত সেই চেষ্টাই করে যাচ্ছেন। নানান ইনফরমাল মিটিং, 24 ঘন্টা অনেক মিটিং হবে, জামাত এনসিপি কে কনভিন্স করা, চরমোনাইকে কনভিন্স করা, কিন্তু তারা এখন পর্যন্ত বেঁকে বসেছে এইটা না হলে আমরা সাইন করবো না। নোট অফ ডিসেন্ট সহ সাইন করবে না অনেক দল। তো নোট অফ ডিসেন্ট মানে এই যে বিএনপি নোট অফ ডিসেন্ট যে অপরাজনীতি করছে, এটার জন্য একদিন তাদেরকে রিমোর্স করতে হবে। জামাতের পটুয়াখালী জেলা আমির বলেছেন একদিন, এখন যদি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন না হয়, একদিন বড় দলগুলো পিয়ার পিয়ার বলে কান্না করবে, যেরকম তত্ত্বাবধায়ক সরকার বলে কান্না করছে ওরকম, রাইট? বিএনপিকে সেটাই করতে হবে। তিনি একই সঙ্গে উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন সমালোচনা, হ্যাঁ এটা ভালো, উপদেষ্টাদের নিয়ে সমালোচনা হওয়া ভালো। আরো নানান বিষয়ে আসিফ নজরুল কথা বলেছেন। বিচার বিভাগীয় সংস্কার অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাব, সুপ্রিম কোর্ট সেক্রেটারি গঠন নিয়ে তিনি এটা নিয়ে আলাদা আলোচনার দাবি রাখে যে এটা ম্যাচিউর সিদ্ধান্ত কিনা, তবে এটা গঠন হবে। এটা বিচার বিভাগীয় সংস্কার কমিশন অন্যতম প্রস্তাব ছিল, প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যে এটা আছে। আমরা এই লক্ষ্যে অনেক দূর কাজ করেছি, কিছু বিষয় এখনো কিছু মতভিন্নতা আছে, সেটা নিয়ে আরেকটু আলোচনার প্রয়োজন রয়েছে। তিনি আরো জানান, কয়েক সপ্তাহের মধ্যে আইনটি উপদেষ্টা পরিষদে পেশ করব, উপদেষ্টা পরিষদ যদি মনে করে তাহলে সেটা পাশ করা হবে, এবং আমার ধারণা এই সরকার আমলে সুপ্রিম কোর্ট পৃথক সেক্রেটারি গঠন করবো। এর মানে কয়েক মাসের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার পর তো আর নতুন ভাবে কোনো উদ্যোগ নিতে পারবে না, তফসিল ঘোষণার আগেই আলাদা সেক্রেটারি গঠন করা হতে পারে, এটা বাস্তবায়ন হবে। এখন জুলাই সনদ বাস্তবায়ন না হলেও বিভিন্ন সংস্কার কিন্তু সরকার শুরু করে দিয়েছে। আপনি দেখবেন যে বিভিন্ন উপদেষ্টা পরিষদের প্রত্যেক মিটিংয়েই কোনো আইন পাশ হয়, তো এটা কিন্তু সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট, সরকার কাজ করছে। অতএব রাজনৈতিক দলগুলো অনেকের কারণে যদি নির্বাচন না হয় তাহলে কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করতে হয়, এটা সরকার জানে। এবং সরকার অনেক দুর্বলতা আছে, অনেক শর্টকামিংস আছে, তারপরও তারা অনেক কিছু জানে, অনেক কিছু সুন্দরভাবেই করছে। জুলাই সনদ নিয়ে ডক্টর আসিফ নজরুল বলেন, আমার কাছে মনে হয় সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সাথে এই পুরো আলোচনা, এটা পাম দেয়া, বিএনপি পুরো আলোচনা জুড়ে পুরো ঐক্যমত্য কমিশনে ভেজাল করেছে, তারা কোরামবাজি করেছে, তারা ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তারা প্রতারণার আশ্রয় নিয়েছে। তারা উপরে উপরে বলে যে আমরা এটা সংস্কার চাই, আসলে তারা সংস্কার চায় না। উপরে উপরে তারা গণভোটে আগের অবস্থান থেকে নাকে খত দিয়ে সরে এসে গণভোট মেনে নিয়েছে, কিন্তু আসলে তারা গণভোট চায় না। তারা জাতীয় নির্বাচনের দিন গণভোট চাওয়ার মতো উদ্ভট দাবি করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন মহল থেকে আসা সমালোচনা প্রসঙ্গে ডক্টর আসিফ নজরুল বলেন, আমার কাছে মনে হয় এটা আমাদের উত্তরণ হয়েছে। আমরা আগের সরকারগুলো আমলে দেখতাম যারা সরকার লোক থাকতো তারা রাজনৈতিক দলগুলোকে হুমকি দিত, আর এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ইচ্ছা মতো যা মুখে আসে সমালোচনা করা হচ্ছে। এটা কারণ হ্যাঁ, এটা আমি অবশ্যই জাস্ট এই প্রশ্নটা ইতিবাচক ভাবে দেখি যে উপদেষ্টাদের এখন হুমকি দামকি দেওয়া যায়। আমরা এই চর্চায় দেখতে চাই যে জনগণ সরকারকে হুমকি দিবে, সরকার জনগণকে হুমকি দিতে পারবে না। ক্ষমতা তুমি কার? বাংলাদেশে এই প্রশ্ন এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইউনূসের হাতেই দেশের সকল ক্ষমতা নাকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের হাতে? আমার বিশ্লেষণ বলছে এই মুহূর্তে এই দুজনের কারো হাতেই বাংলাদেশের ক্ষমতা নেই। ক্ষমতার কেন্দ্র এই দুজনের হাত ছাড়া হয়ে বিভিন্ন পকেটে চলে গেছে এবং সেই পকেটগুলো চালাচ্ছে নানা বিদেশি চক্র, দেশি চক্রও আছে। চলুন বিষয়টা আরো বিস্তারিত আলাপ করে দেখা যাক। এটা পুরনো খবর যে বাংলাদেশ এখন এক গভীর রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রিক সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। উপরে যতই শান্ত দেখাক না কেন, বাস্তবটা হলো দেশটি কার্যত নিয়ন্ত্রণহীন। কে দেশ চালাচ্ছে, কোথা থেকে নির্দেশ আসছে, কোন শক্তি কাকে ব্যবহার করছে, এই প্রশ্ন এখন শুধু জনতার নয়, রাষ্ট্রযন্ত্রের ভেতরেও ঘুরপাক খাচ্ছে। দুটি প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন হলো দেশটা চালাচ্ছে কে, আর দ্বিতীয় প্রশ্ন হলো ইউনূস নাকি ওয়াকার। কারণ বাংলাদেশের মতো দেশ আসলে চলে সিভিল মিলিটারির যৌথ ক্ষমতা চর্চায়। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর হাতে যখন ক্ষমতা থাকে না, তখন এই সিভিল মিলিটারি কেসই সর্বেসর্বা হয়ে বসে। কিন্তু এখন কি ওয়াকার বা ইউনূসের দেশ শাসনের কোনো নিশানা দেখতে পাচ্ছেন কেউ? শেখ হাসিনার পতনের পর 1 বছর পেরিয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশ চালাচ্ছেন তাতে এখন তার কর্তৃত্ব কতটা বজায় আছে সে প্রশ্নের উত্তর আপনারা ভালো করেই জানেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একাধিকবার প্রকাশ্যে বলেছেন নির্বাচন ছাড়া স্থিতিশীলতা আসবে না, কিন্তু সেই নির্বাচন আদৌ হবে কিনা কিংবা কে তা আয়োজন করবে তা নিয়েই তৈরি হয়েছে ভয়ঙ্কর অচলাবস্থা। অন্তর্বর্তী সরকারের গঠন কাঠামো থেকে এই সংকটের বীজ বপন করা হয়। ক্ষমতা ভাগাভাগির বদলে তা পরিণত হয় ক্ষমতাহীনতার লড়াইয়ে। প্রশাসন, সেনা এবং গোয়েন্দা মহলে এখন স্পষ্ট বিভাজন। একদিকে ইউনূস ও তার ঘনিষ্ঠ আমলাতন্ত্র যাদের ভরসা মূলত এনজিও ব্যাকগ্রাউন্ড এবং আন্তর্জাতিক সংযোগ, অন্যদিকে সেনাপ্রধান ওয়াকার যিনি একসময়ে 2024 সালের আগস্টে সেনা নেতৃত্বাধীন আন্দোলনের পর নায়ক হিসাবে আবির্ভূত হয়েছিলেন। তিনি বলেছিলেন আমার উপর ভরসা রাখুন, আমি সব ঠিক করে দিব। কিন্তু আজ তিনি কার্যত বন্দী নিজের সদর দপ্তরেই। কার্যত বন্দী, আমি কিন্তু বলিনি ওয়াকারুজ্জামানকে বন্দী করা হয়েছে, কারণ এই গুজব সব জায়গায় চলছে। বিশ্লেষকরা বলছেন দেশের নিয়ন্ত্রণ আসলে কারো হাতে নেই। জেনারেল ওয়াকার বলছেন নিরপেক্ষতার কথা, নির্বাচনের কথা, কিন্তু তাকেই জানানো হচ্ছে তিনি যেন কোথাও না যান, কোনো বৈঠক না করেন। ইউনূস বিদেশিদের জন্য রাষ্ট্রের ফেস, কিন্তু নির্দেশ অন্যত্র থেকে আসে। প্রশ্নটা এখানেই, এই অন্যত্র আসলে কারা? বাংলাদেশ আজ ভূ রাজনৈতিক প্রতিযোগিতার সবচেয়ে স্পর্শকাতর জায়গায় দাঁড়িয়ে আছে। ওয়াশিংটন, ইসলামাবাদ, নয়াদিল্লি, 3 দিক থেকেই চাপ আসছে, তবে প্রভাবের রেখা স্পষ্ট নয়। একদিকে পাকিস্তানি সামরিক গোয়েন্দা চক্রের পুনঃপ্রবেশ, অন্যদিকে মার্কিন ডিপ স্টেটের প্রণোদিত এনজিও নেটওয়ার্ক, ব্যবসায়িক নেটওয়ার্ক। এই 2 অক্ষই ইউনূস সরকারের ভেতর জায়গা করে নিয়েছে। নামমাত্র বাংলাদেশের সিভিল প্রশাসন চলছে, কিন্তু সিদ্ধান্তগুলো আসছে ঢাকার বাইরে থেকে। ইউনূস যখন ভাবলেন তিনি গ্লোবাল গ্রহণযোগ্যতার নিরাপদ ছাতার নিচে আছেন, তখন
বাস্তবে সেই ছাতা তাকে ঢেকে রাখেনি, বরং তাকে ব্যবহার করেছে মাত্র। মার্কিনী রণতরী এসে ভিড়েছে বঙ্গোপসাগরে, কিন্তু তা বেশি দিন থাকেনি। ট্রাম্প প্রশাসন এখন ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, পাকিস্তানের সঙ্গে তো তার দহরম মহরম চলছে, এবং বাংলাদেশের বর্তমান প্রশাসনের প্রতি তার অনীহা অস্পষ্ট নয়, সেটা প্রমাণিত হয়েছে শারম এল শেখে গাজার যুদ্ধবিরতি এবং গাজা ইসরায়েল চুক্তির যে অনুষ্ঠান হয়েছে। পৃথিবীর তাবৎ বড় বড় দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা সেখানে গিয়েছেন, ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সেখানে গেছেন, কিন্তু বাংলাদেশ সেখানে দাওয়াতি পায়নি। এই যে ত্রিমুখী একটা বাস্তবতা, ইউনূস আসলে নিঃসঙ্গ হয়ে পড়েছেন। 2024 সালের অগাস্টে তথাকথিত আন্দোলন, গণ অভ্যুত্থান, বিপ্লবের পর থেকেই পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কের বিশাল তৎপরতা শুরু হয় বাংলাদেশে। তাদের কৌশল ছিল পুরনো, ধর্মীয় শক্তিকে ব্যবহার করে রাজনৈতিক নিয়ন্ত্রণ নেওয়া, জামায়াত শিবিরের পুনর্বাসন, ইসলামী ছাত্র শিবিরের পুনরুজ্জীবন এবং ভারত বিরোধী জাতীয়তাবাদী স্লোগান, সবকিছুই পাকিস্তানি ছকের অংশ। ইউনূস প্রশাসন এই চক্রকে ঠেকাতে চায়নি, বরং এমন ভাবে ব্যবহার করেছে যে মনে হয়েছে তারা ক্ষমতার অংশীদার। এখন তারা ইউনূসকে খেয়ে ফেলতে চাইছে। রাষ্ট্রীয় নিরাপত্তা আজ সেই চক্রের পুরো দয়ার উপর নির্ভরশীল হয়ে দাঁড়িয়েছে। এই যে রজার রহমান ওরফে খলিলুর রহমান তাদের নেতৃত্ব দিচ্ছেন এই নিরাপত্তা বিষয়টিকে, এবং এই রজার রহমান এবং জেনারেল ওয়াকারের মধ্যে দ্বন্দ্বটাই আসলে মূল দ্বন্দ্ব। এই প্রথম বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সেনাবাহিনীর উপর এমন একজনকে বসানো হয়েছে যার নাম ধাম পরিচয় আমরা কেউ জানি না, যিনি পালিয়ে যান, যিনি নিজের আত্মপরিচয় গোপন করে রজার রহমান হয়ে যান, এবং তার বিরুদ্ধে খুনের অভিযোগ পর্যন্ত রয়েছে। আর জেনারেল ওয়াকারের হাতে এখন শুধু আনুষ্ঠানিক কর্তৃত্ব আছে, বাস্তব শক্তি কতটুকু আছে সেটা প্রশ্নবিদ্ধ। তার সিদ্ধান্ত আটকে যায় সিভিল উপদেষ্টা কাউন্সিলে, যেখানে পাকিস্তান ঘেঁষা কর্মকর্তারা খুবই প্রভাবশালী। সামরিক শৃঙ্খলার ভেতরে এখন অনেক সন্দেহ, আতঙ্ক আর বিভক্তি। আইসিটি থেকে উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, এটা চূড়ান্ত আঘাত। ক্যান্টনমেন্টের ভেতর এখন যে নীরব ক্ষোভ তা শুধু ব্যক্তিগত নয়, প্রাতিষ্ঠানিকও। একদিকে ইউনিফর্ম পরা অফিসারদের হাত করা পরানো হচ্ছে, অন্যদিকে সরকার বলছে আইনের শাসন, কিন্তু সৈনিকের কাছে এই ব্যাখ্যা তো অর্থহীন। তারা দেখছে রাষ্ট্র তাদের ইজ্জত রক্ষায় আর পাশে নেই। জেনারেল ওয়াকার জানেন একবার সেনাবাহিনীর মনোবল ভেঙে গেলে দেশ আর টিকবে না। তিনি নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছেন, কিন্তু তা এখন আর তার একমাত্র বেঁচে থাকার উপায়। আসলে তার হাতে আর কোনো কার্ড নেই, তিনি তার টেক্কা মেরে দিয়েছেন আগে, এবং সেটা ভুল টেক্কা ছিল বোঝাই যাচ্ছে। ধরুন কর্নেল ওলি আমাদের একটা মন্তব্যের কথা যদি ধরি আমরা, তিনি বলেছেন ইউনূসকেও হয়তো পালাতে হবে হাসিনার মতো। আমার তো মনে হয় রোম থেকে ফিরে এসে এই বাস্তবতার মুখোমুখি ইউনূসকে হতে হবে, এবং এই বাস্তবতা নিয়েই ইউনূসকে টিকে থাকতে হবে যে কদিন তিনি টিকে থাকেন বাকি দিনগুলি। দেশের অর্থনীতি টালমাটাল, ব্যাংক খাত ভেঙে পড়েছে, ব্যাংকে নাকি 5,000 টাকাও তুলতে পারছে না মানুষ, বেকারত্ব বাড়ছে এবং প্রশাসনের ভেতর ভয়। ইউনূসের চারপাশে যারা আছেন তারা মূলত এনজিও প্রজেক্টে অভ্যস্ত লোক, রাষ্ট্র পরিচালনায় তারা সম্পূর্ণ অদক্ষ। তিনি আন্তর্জাতিকভাবে সভা করেন, কিন্তু দেশের মাটি হারাচ্ছেন প্রতিদিন। বাংলাদেশের ডিপ স্টেট এখন বহু স্তর বিশিষ্ট, একদিকে পাকিস্তান ইন্টারেস্ট, অন্যদিকে মার্কিন ডিপ স্টেটের নেটওয়ার্ক, এনজিও নেটওয়ার্ক, এবং অর্থের যোগানদাতা হিসাবে 2024 সালে যারা ক্ষমতায় বসিয়েছে তারা এখন ক্ষমতার ভাগ চায়। মাঝখানে কি স্থানীয় রাজনৈতিক ইসলাম, পলিটিক্যাল ইসলাম, জঙ্গিবাদ এবং তাদের ক্ষমতার দখলের স্পৃহা। ইউনূস এর মধ্যে একটা চেহারা মাত্র, প্রতীক বা চালক নন কোনোভাবেই। তাহলে কে চালাচ্ছে দেশ বলেন তো? ইউনূস না চালান, ওয়াকার যদি নিয়ন্ত্রণহীন হন, তাহলে কে চালাচ্ছে দেশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় ক্ষমতার আসল রূপরেখা এখন শ্যাডো গভর্নমেন্টের হাতে, মানে ছায়া সরকারের হাতে। একটি যৌথ কাঠামো আছে যেখানে পাকিস্তানি সামরিক গোয়েন্দা, জামায়াত শিবির নেতৃত্ব এবং কিছু বিদেশি স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মিলে দিক নির্দেশনা দিচ্ছে। তারা ইউনূসকে ব্যবহার করছে বৈধতার প্রতীক হিসাবে, ওয়াকারকে রাখছে নিয়ন্ত্রিত নিরাপত্তার চেহারা হিসাবে। বাংলাদেশের এই অবস্থা কেবল অভ্যন্তরীণ প্রশাসনিক সংকট নয়, এটি এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের শুরু। অর্থনীতি, শিক্ষা, এমনকি জাতীয় মর্যাদা সব জিম্মি হয়ে পড়েছে এমন এক জোটের হাতে বা এমন এক গোষ্ঠীর হাতে যারা মূলত দেশের স্বার্থ দেখে না। তারা তাদের স্বার্থ দেখে, ক্ষমতার স্বার্থ দেখে এবং দেখে বিদেশিদের স্বার্থ। তার মানে হলো আজ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এক ভাঙা দোলনার মতো। আপনি দোলনা দেখেছেন না, বাচ্চাদেরকে দোলায় যে একদিকে ঝুঁকে পড়ছে ইউনূসের দুর্বল বেসামরিক সরকার, অন্যদিকে ওয়াকারের নিঃশব্দ সেনাতন্ত্র, মাঝখানে সক্রিয় সেই অদৃশ্য হাত যারা উভয় পক্ষকে ব্যবহার করছে, দোলনাটাকে দোলাচ্ছে নিজেদের ভূরাজনৈতিক স্বার্থে। ওয়াকার বেঁচে আছেন কিন্তু নড়তে পারছেন না, ইউনূস ক্ষমতায় আছেন কিন্তু কিছুই করতে পারছেন না। এই দুইয়ের মাঝখানে বাস্তবে ক্ষমতা চলে গেছে এমন এক ভয়ঙ্কর গোষ্ঠীর হাতে যারা বাংলাদেশের ইতিহাসের বাইরে থেকেও আজ তারা নিয়তি নির্ধারণ করছে আপনার বাংলাদেশিদের বা বাঙালির। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি শুধু নয়, একদম রাষ্ট্রটা শেকড়হীন কচুরি পানার মতো ভেসে বেড়াচ্ছে। প্রশ্ন হলো ভাসতে ভাসতে দেশটি কোথায় যাবে? বঙ্গোপসাগরে নাকি হিন্দুকুশ পর্বতের দিকে? আপনার কি মনে হয় দেশের নদীগুলোতে যে সবসময় কচুরি পানা ভাসে তারা আসলে কোথায় যায়? আমি একটি মেটাফোর এখানে দিচ্ছি, বাংলাদেশের সঙ্গে কচুরি পানার তুলনা করছি, কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন যে বাংলাদেশ আসলে একটি ভাসমান শ্যাওলার মতো হয়ে গেছে। ডক্টর ইউনূস বাংলাদেশকে একটি ভাসমান শ্যাওলা বানিয়েছে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।